হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিসিএস হিস্ট্রি পিআইকিউ সিরিজের 10 নম্বর ক্লাস নিয়ে। ইতিমধ্যে আমরা 9টা ক্লাস করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডব্লিউবিসিএস হিস্ট্রি পিআইকিউ যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিও। আজকে আমরা আলোচনা করব 2009 সালে ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় যে প্রশ্নপত্র এসেছিল সেখানে ইতিহাস থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখো, কারণ সামনে যেসব পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু এই ক্লাসগুলি অনেক হেল্পফুল হবে। চলো দেখে নিই আমরা প্রথম প্রশ্ন কি এসেছিল। গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? বলো। গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? কে করেন? গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন কে? শ্রীগুপ্ত। আর কিছু তথ্য আমরা জেনে নিই। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে? তিনি তার সম্বন্ধে কিছু তথ্য আমরা জেনে নিই। তিনি রামগুপ্তকে হত্যা করে সিংহাসন আরোহণ করেছেন। কাকে হত্যা করে? রামগুপ্তকে। তৃতীয় রুদ্র সিংহকে তিনি পরাজিত করে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিল। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? বিক্রমাদিত্য। কাকে পরাজিত করে? তৃতীয় রুদ্র সিংকে পরাজিত করে তিনি এই উপাধিটি গ্রহণ করেছিলেন। এবং তার সময়ে ফাহিয়েন, খুব গুরুত্বপূর্ণ, ফাহিয়েন নামে একজন চীনা পর্যটক তার দরবারে এসেছিলেন। ওকে, ফাহিয়েনের লেখা বইটির নাম কি? বলো। সবাই কমেন্টে এটা 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 বলবে, এর অ্যান্সারটা দেবে যে ফাহিয়েনের লেখা বইটির নাম কি। চলো আরো জেনে নিই আমরা কার সম্বন্ধে। সমুদ্রগুপ্ত সম্বন্ধে। সমুদ্রগুপ্তকে কি বলা হয়? ভারতের নেপোলিয়ন। পরীক্ষা বারবার আসে। হরিসেনের লেখা প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্তের যে বিজয় কাহিনী বা সমুদ্রগুপ্তের যে শাসনকাল সম্বন্ধে আমরা জানতে পারি। এবং তিনি কবিরাজ এবং বিক্রমাঙ্ক উপাধি ধারণ করেছিলেন। তার শ্রীগুপ্ত, যেটা আমরা পড়লাম, কি পড়লাম? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি একজন বৈশ্য শাসক ছিলেন। ঘটোৎকচ, ঘটোৎকচ কে ছিলেন? শ্রীগুপ্তের উত্তরসূরি। ওকে, উত্তরসূরি প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে, চলো দ্বিতীয় প্রশ্নে। মথু কি মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করেছিল? বলো। মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করেছিল? কোন সময় করেছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, কুষাণ যুগে। মথুরা শিল্পকলা মূলত কুষাণ যুগে বিশেষ জনপ্রিয়তা ও বিকাশ লাভ করেছিল। সম্রাট কনিষ্কের শাসনকালে এই শিল্পকলা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছিল। ওকে, তাহলে কুষাণ যুগে মথুরা শিল্পকলা জনপ্রিয়তা অর্জন করেছিল। পরের প্রশ্ন, স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? বলো। স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয়েছিল 1923 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন? এই প্রশ্নটা অনেকবার বারবার এসেছে, বহুবার রিপিটেড হয়েছে। স্বরাজ পার্টি বা কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল বা পার্টি কংগ্রেসের মধ্যে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু 1923 সালে 1 জানুয়ারিতে গঠিত হয়েছিল। 1922 সালে ডিসেম্বরে কংগ্রেসের গয়া অধিবেশনের পর স্বরাজ পার্টি গঠিত হয়, যার সভাপতিত্ব করেন কে? সি.আর. দাস বা চিত্তরঞ্জন দাস। স্বরাজ পার্টির সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এবং সম্পাদক ছিলেন কে? মতিলাল নেহেরু। অরুণা আসফ আলী ভারতীয় স্বাধীনতা আন্দোলনের গ্র্যান্ড ওল্ড লেডি হিসেবে পরিচিত। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য যে অরুণা আসফ আলী তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের গ্র্যান্ড ওল্ড লেডি নামে পরিচিত। চলো পরের প্রশ্ন। কবে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিলেন? প্রশ্নটা বারবার আসে পরীক্ষায়। কবে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিলেন? কবে করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, 1203 সালে। দিল্লির সুলতানি আমলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1203-4 সালে তার রাজধানী নবদ্বীপ নবদ্বীপের নবদ্বীপের সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন এবং বাংলার অধিকাংশ অংশ তিনি জয় করেছিলেন। ঠিক আছে, কাকে পরাজিত করেছিলেন? সেন রাজা লক্ষণ সিংকে পরাজিত করেন এবং বাংলার অধিকাংশ অংশ তিনি জয় করেছিলেন। মিনহাজ আল সিরাজের ইতিহাস, যিনি অনুষ্ঠানের 40 বছর পরে বাংলা সফরে এসেছিলেন, সেই সময়ে সামাজিক রাজনৈতিক বিষয়গুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। 1204 থেকে 1342 সাল পর্যন্ত বাংলায় দিল্লি সুলতানি আমলে একটি প্রদেশ হিসাবে রয়ে গেছিল। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বা গাজী মালিক বা মোহাম্মদ বখতিয়ার খলজি ছিলেন কি? কুতুবুদ্দিন আইবকের তুর্কি সামরিক জেনারেল ছিলেন তিনি। 1190 দশকে খলজি কি করেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের জন্য দায়ী ছিলেন কে? আলাউদ্দিন বলছি, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বা খিলজি। চলো, তিতুমির কে ছিলেন? বলো। তিতুমির কে ছিলেন? সঠিক উত্তর হবে কি? অপশন এ, ওহাবি আন্দোলনের নেতা। রায়বরেলির সৈয়দ আহমেদ ভারতে ওহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন। এটি আরবের আব্দুর ওয়াহাব এবং দিল্লির সাধু শাহ ওয়ালি উল্লাহ শিক্ষার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। শাহ আব্দুল আজিজ এবং সৈয়দ আহমেদ বারেলভি
ওয়ালি উল্লাহের শিক্ষাকে জনপ্রিয় করে তুলেছিলেন। তাদেরকে একটি রাজনৈতিক রঙও তারা প্রদান করেছিলেন। তিতুমির কি করেছিলেন? 1820 এবং 30 এর দশকে বাংলায় তিতুমির একটি ধর্মীয় আন্দোলন গড়ে তুলেছিলেন। তিতুমির 1827 সালে বারাসাতে ওয়াহাবি মতবাদ প্রচার করেছিলেন। তিনি ব্রিটিশদেরকে প্রতিরোধ করার জন্য একটি বড় বাঁশের দুর্গ বা কেল্লা তিনি তৈরি করেছিলেন। ঠিক আছে, চলো আরো কিছু তথ্য আমরা জেনে নিই। ফরাজি আন্দোলন জনক কে ছিলেন? হাজী শরীফুল্লাহ। 1818 সালে ফরাজি আন্দোলন শুরু করেছিলেন। ঠিক আছে, এটা পরীক্ষা আসে যে ফরাজি আন্দোলনের জনক কাকে বলা হয় এবং কত সালে হয়েছিল। আন্দোলনের উৎস কি ছিল? ইসলাম সম্পর্কে শরীফুল্লাহ নতুন উপলব্ধি ছড়িয়ে দেন। ওকে, সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল? 1857 সালে। ঠিক আছে, সিপাহী বিদ্রোহ হয়েছিল এবং 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেখানে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন নেতারা অংশগ্রহণ করেছিল। যেমন লখনৌ থেকে কে করেছিলেন? পরীক্ষা আসে কে করেছিলেন? বেগম হযরত মহল। ঠিক আছে, সেখানে ব্রিটিশ আধিকারিক কে ছিলেন? হেনরি লরেন্স। দিল্লি থেকে কে করেছেন? দ্বিতীয় বাহাদুর শাহ। এবং ইংরেজ বা ব্রিটিশ আধিকারিক কে ছিলেন? জন লিকনসন। কানপুর থেকে কে করেছেন? এই প্রশ্নটা সবচেয়ে বেশি বারবার এসেছে। নানা সাহেব। ব্রিটিশ আধিকারিক কে ছিলেন? স্যার কলিন এবং ক্যাম্পবেল। ঝাঁসি এবং গোয়ালিয়র এখান থেকে কে করেছেন? রানী লক্ষ্মীবাই ও তাতিয়া তোপি। আর এখানে ইংরেজ আধিকারিক কে ছিলেন? জেনারেল হিউ রোজ। বরেলি থেকে কে করেছিলেন? মৌলভী লিয়াকত আলী। এখানে ইংরেজ আধিকারিক কে ছিলেন? কর্নেল অনসেল। বিহার থেকে কে করেছিলেন? এটাও বারবার আসে, কুনওয়ার সিং। এখানে ইংরেজ বা ব্রিটিশ আধিকারিক কে ছিলেন? উইলিয়াম টেলর। ঠিক আছে, এরা দমন করেছিল এই বিদ্রোহগুলোকে। চলো পরের প্রশ্ন, কে শকাব্দ প্রচলন করেছিলেন? কে করেছিলেন বলো? প্রশ্নটা বারবার আসে। কত খ্রিস্টাব্দে কে করেছিলেন? কনিষ্ক করেছিলেন। 78 খ্রিস্টাব্দে কনিষ্ক শকাব্দ প্রচলন করেন। কনিষ্ক ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট। সম্রাট কজলু কথফিসেস কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তাহলে কুজুলু কথফিসেস ছিলেন কি? কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কনিষ্কের রাজধানী কি ছিল? পুরুষপুর, বর্তমানে কি পেশোয়ার। এবং ছিল কি? মথুরা তার কি ছিল? দ্বিতীয় রাজধানী। কুষাণ সম্রাট কনিষ্ক অশ্বঘোষের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেছিলেন। ঠিক আছে, এটাও পরীক্ষায় এসেছিল। অশ্বঘোষ কুষাণ সম্রাট কনিষ্কের সহকবি ছিলেন। অশ্বঘোষ বুদ্ধচরিত শীর্ষক গ্রন্থটি রচনা করেন এবং কুষাণ রাজা কনিষ্ককে দ্বিতীয় অশোকও বলা হয়। এটাও পরীক্ষা আছে যে দ্বিতীয় অশোক কাকে বলা হয়? কুষাণ রাজা কনিষ্ককে বলা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? কবে হয়েছিল বলো? কবে হয়েছিল? 1906 সালে। ঠিক আছে, এটাও রিপিটেড প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, কে অমৃতঘাত উপাধি ধারণ করেছিলেন? কে করেছিল বলো? কে করেছিলেন? বিন্দুসার। অপশন সি হচ্ছে কি? বিন্দুসার। বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং ভারতের দ্বিতীয় মৌর্য সম্রাট। তিনি কি অমৃত ছেটিজ বা অমৃত ঘাত, সংস্কৃতে যাকে বলে অমৃত ঘাত, এই উপাধি তিনি গ্রহণ করেছিলেন। যার অর্থ কি? যার অর্থ হলো কি সমস্ত শত্রুদের হত্যাকারী। প্লেট্রিয়ার ডেমাইকাস ছিলেন কি? সেলিউড সম্রাট অ্যান্টিওকাসের প্রথম দূত, যিনি বিন্দুসারের রাজত্বকালে ভারত সফর করেছিলেন। ঠিক আছে, তাহলে ডেমাইকাস কার সময় ছিল? বিন্দুসারের রাজত্বকালে। অমৃত কথা অর্থ কি? শত্রু হত্যাকারী, শত্রুদের হত্যাকারী। চলো পরের প্রশ্ন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো? কে ছিলেন? মহাপদ্মনন্দ। ঠিক আছে, নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাপদ্মনন্দ। তাকে কি বলা হয়? ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হিসেবে তাকে উল্লেখ করা হয়। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। ঠিক আছে, মহাপদ্মনন্দ রাজা হওয়ার জন্য কালাশোককে হত্যা করে তিনি সিংহাসন লাভ করেছিলেন। ঠিক আছে, কিন্তু চলো পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি বলো? প্রশ্নটা বারবার আছে পরীক্ষায়, বহুবার রিপিটেড। এমনকি ডব্লিউসিসি এতবার রিপিটেড হয়েছে প্রশ্নটা, সবচেয়ে বেশি রিপিটেড প্রশ্ন। কি সঠিক উত্তর হচ্ছে কি? সমাচার দর্পণ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন বছর জারি হয়? মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন বছর জারি হয়? কবে হয়েছিল? 1878 সালে। এটাও পরীক্ষা ব্যাপারে আসে। ঠিক আছে, পরের প্রশ্ন, সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? নাম কি বলো? সঠিক উত্তর হচ্ছে কি? অপশন বি, মহাবীর। পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। ঠিক আছে, পার্শ্বনাথ প্রায় 3000 বছর আগে বারাণসীতে পৌষ কৃষ্ণ একাদশীর দিনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 30 বছর বয়সে বাড়ি ছেড়ে সন্ন্যাসী হন এবং 83 দিনের কঠোর তপস্যার পর 84তম দিনে কি করেছেন? তিনি কৈবল্য বা পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন।
তিনি বারাণসীর সোমেধ পর্বতে জ্ঞান লাভ করেন এবং তার প্রতীক কি ছিল? সাপ। পরীক্ষা আসে কার প্রতীক কি ছিল? মহাবীর। মহাবীর বর্ধমান নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। তার নামটি তার জন্মের আগে তার মায়ের 14টি শুভ স্বপ্নের ক্রম থেকেই এসেছে, যেখানে একটি ষাঁড়ের উপস্থিতি হয়েছিল। ওকে, তিনি 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের আধ্যাত্মিক উত্তরসূরি ছিলেন। মহাবীর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর প্রথম দিকে প্রাচীন ভারতে একটি রাজকীয় জৈন পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার মায়ের নাম ছিল ত্রিশলা এবং পিতার নাম ছিল সিদ্ধার্থ। ঋষভনাথ ছিলেন কি? জৈন ধর্মের 24তম তীর্থঙ্করের মধ্যে প্রথম। ওকে, ঋষভনাথ। এগুলো পরীক্ষা বারবার আসে, কে প্রথম তীর্থঙ্কর, কে 23তম, কে 24তম, আর মহাবীর সম্বন্ধে তো ডিটেলসেই আছে। ওকে, চলো 13 নম্বর প্রশ্ন। প্রাচীন ভারতের কতজন তীর্থঙ্কর ছিলেন? কতজন ছিলেন? 24তম, 24 জন বা 24 জন, টোটাল 24 জন। জুম্মিকা গ্রামে রিজুপালিকা নদীর তীরে শাল গাছের নিচে 13 বছর 13 বছর কঠোর তপস্যার পর মহাবীর স্বামী জ্ঞান লাভ বা দিব্য জ্ঞান বা বোধিজ্ঞান তিনি লাভ করেছিলেন। ওকে, বা পূর্ণ জ্ঞান তিনি লাভ করেছিলেন। মহাবীর স্বামীর জ্ঞান প্রাপ্তি জৈন গ্রন্থে কৈবল্য নামে পরিচিত। কি নামে পরিচিত? কৈবল্য। ওকে, জ্ঞান লাভের পর মহাবীর স্বামী পাপাপুরীতে জৈন সংঘ প্রতিষ্ঠা করেন এবং মহাবীর সোয়াম বিহারে পাপাপুরী নামে একটি গ্রামে 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে তিনি মারা যান। মৌর্য যুগে জৈন ধর্ম দুটি সম্প্রদায় বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে শ্বেতাম্বর, একটা হচ্ছে দিগম্বর। ঠিক আছে, অহিংসা জৈন ধর্মের মূল নীতি। পার্শ্বনাথ কি ছিল? 23তম তীর্থঙ্কর। ওকে, চলো। নেমিনাথ হচ্ছে 21তম তীর্থঙ্কর। চলো পরের প্রশ্ন। ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে? বলো। ত্রিপিটক লেখা ছিল কোন ভাষাতে? পালি ভাষাতে। প্রশ্নটা বারবার আসে পরীক্ষাতে। মাতৃভাষায় সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে জারি করেন? বলো। এই প্রশ্নটা বারবার বারবার এসেছে। কে জারি করেছিলেন? লর্ড লিটন। ঠিক আছে, লর্ড লিটন জারি করেছিলেন। আর এটাকে বিলোপ কে করেছিলেন? লর্ড রিপন। চলো পরের প্রশ্ন। আর্য শব্দের অর্থ কি? বলো। আর্য শব্দের অর্থ হলো কি? বিশেষ জাতি বিশেষ বা জাতি বিশেষ। চলো, একজন বিপ্লবীর নাম করো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন। এদের মধ্যে কে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছেন? কে করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিনয় বসু। 1930 সালে 8ই ডিসেম্বর রাইটার্স বিল্ডিং আক্রমণকারী বিপ্লবী হলেন কি? বিনয় বসু বা বিনয় কৃষ্ণ বসু। তিনি বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্তের সাথে যৌথভাবে এই ঐতিহাসিক অলিন্দ যুদ্ধ এর নেতৃত্ব দিয়েছিলেন। ওকে, কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল কর্নেল এন এস সিমসনকে হত্যা করেছেন তারা। ঠিক আছে, পরের প্রশ্ন। বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়েছিল? বলো। কোন সময় রচিত হয়েছিল বৈদিক সাহিত্য? অপশন সি, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়। বৈদিক সাহিত্য বিশেষ করে প্রাচীনতম বেদ ঋগ্বেদ আনুমানিক 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়কালে রচিত হয়েছিল। এই সময়কালটি প্রারম্ভিক বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ নামে পরিচিত, যখন আর্যরা ভারতীয় উপমহাদেশে উত্তর পশ্চিমাঞ্চলে বসতি স্থাপন করেছিল। পরবর্তী বৈদিক সাহিত্য কি 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রচিত হয়েছিল। কি হচ্ছিল? সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। চলো পরের প্রশ্ন। ভারতের লৌহ মানব কাকে বলা হতো? কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি ভারতের অনেক ছোট বড় দেশীয় রাজ্যগুলিকে অন্তর্ভুক্ত করেছিলেন। এই কারণেই তাকে বলা হয় কি ভারতের লৌহ মানব। স্বাধীনতা সংগ্রামে সর্দারের অবিশ্বাস্য অবদান ছিল। তিনি ছিলেন দেশের প্রথম উপপ্রধানমন্ত্রী। স্ট্যাচু অফ লিবার্টি নামে পরিচিত বিশ্বের সর্বোচ্চ মূর্তিটি হচ্ছে কি সর্দার বল্লভভাই প্যাটেলের। 1991 সালে সর্দার বল্লভভাই প্যাটেল মরণোত্তর দেশের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন সম্মানে তাকে ভূষিত করা হয়েছিল। চলো পরের প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন। সিন্ধুবাসীরা কোন ধাতুর ব্যবহার তারা জানতো না? আমরা সিন্ধু সভ্যতা অলরেডি পড়েছি। সিন্ধু সভ্যতা তোমরা যদি ক্লাসটা না দেখতে তাহলে তোমরা ক্লাসটা করে নিও। কোন ধাতুর ব্যবহার জানতো না? তারা জানতো না হচ্ছে লোহার ব্যবহার। ওকে, চলো পরের প্রশ্ন। সিন্ধু সভ্যতা আবিষ্কার কে করেছেন? কে করেছেন বলো। এবার সহজ প্রশ্ন। কে করেছেন? রাখাল দাস ব্যানার্জি। ওকে, চলো পরের প্রশ্ন। রাখাল দাস ব্যানার্জি কত সালে করেছিল? 1922 সালে। আর হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। কত সালে? 1921 সালে। কার তত্ত্বাবধানে করেছিলেন? স্যার জন মার্শালের তত্ত্বাবধানে। ওকে, চলো
22 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন? কে করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে কি সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের কি ফৌজের ভারতীয় সৈন্যদের দ্বারা জার্মানিতে নেতাজি নামে ভূষিত হয়েছিল। তার নেতাজি উপাধি কে দিয়েছিলেন? আজাদ হিন্দ ফৌজের সৈন্যবাহিনীটা কোথায়? জার্মানিতে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, কে ভারতের সর্বপ্রথম উপ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন? কে হয়েছিলেন বলো? সঠিক উত্তর হচ্ছে কি সর্দার বল্লভভাই প্যাটেল। একটু আগে আমরা পড়লাম। পরের প্রশ্ন, কংগ্রেসে এই করেঙ্গে ইয়ে মরেঙ্গে এই ডাক কে দিয়েছিলেন বা এই কথা কে বলেছেন? কে বলেছিলেন? গান্ধীজি বলেছিলেন। অপশন বি। 1942 সালে 8ই আগস্ট বোম্বাইয়ে গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা পর্বে গান্ধীজি এই ডাক দিয়েছিলেন বা এই কথা বলেছিলেন। 25 নম্বর প্রশ্ন, কাকে বলা হতো ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ বা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? কাকে বলা হয় বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, দাদাভাই নৌরোজিকে। দাদাভাই নৌরোজি 3বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। প্রথমত তিনি 1886 সালে কলকাতা এবং দ্বিতীয় অধিবেশন সভাপতি করেছেন। দ্বিতীয়বার কত সালে করেছিলেন? 1893 সালে লাহোরে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতি করেছিলেন এবং পরবর্তীকালে তৃতীয়বার আবার কলকাতা অধিবেশন 1906 সালে। ঠিক আছে, স্বরাজ অর্জনের জন্য কঠোর পরিশ্রমের জন্য তাকে ব্যাপকভাবে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান হিসেবে উল্লেখ করা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন, কেশরী এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রশ্নটা বহুবার রিপিটেড হয়েছে। কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, লালা রাজপথ রায় পাঞ্জাব কেশরী নামে জনপ্রিয় ছিলেন। লালা রাজপথ রায় কি কেশরী নামে জনপ্রিয় ছিলেন? পাঞ্জাব কেশরী। এটা পরীক্ষা আসে। ঠিক আছে, তিনি লাল বাল পাল ত্রয়ীর একটি অংশ ছিলেন। লালা রাজপথ রায় ছিলেন একজন পাঞ্জাবি রাজনীতিবিদ যাকে ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন নেতা হিসেবে স্মরণ করা হয়। লাল বাল পাল স্বাধীনতা সংগ্রামের সময় ভারতের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিল। তার হারণকে লালকে লালা রাজপথ রায়, যিনি পাঞ্জাব কেশরী নামে পরিচিত। বালকে বাল গঙ্গাধর তিলক, যিনি স্বরাজের জনক, এবং পালকে বিপিন চন্দ্র পাল, যিনি বিপ্লবী চিন্তা ভাবনার জনক বা বিপ্লবী চিন্তার তাকে জনক বলা হয় বিপিন চন্দ্র পালকে। এছাড়া আমরা কি জানবো? লাল বাল পাল 1905 সালে শুরু হওয়া বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় 1907 সালে সমস্ত আমদানিকৃত জিনিসপত্র বর্জন এবং ভারতীয় পণ্যের যে ব্যবহারের সঙ্গে জড়িত স্বদেশী আন্দোলনের পক্ষে তারা ছিলেন। ঠিক আছে, আর কাকে কি নামে ডাকা হয়? সীমান্ত গান্ধী বা বাদশাহ খান কাকে বলা হয়? খান আব্দুল গফর খানকে। লোকনায়ক কাকে বলা হয়? জয়প্রকাশ নারায়ণকে। দেশবন্ধু কাকে বলা হয়? চিত্তরঞ্জন দাসকে। অজাত শত্রু কাকে বলা হয়? রাজেন্দ্র প্রসাদকে। ভারতের বিস্মার্ক কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। এবং বিহার কেশরী কাকে বলা হয়? ডক্টর শ্রীকৃষ্ণ সিংকে। চলো পরের প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়েছিল? কবে হয়েছিল? সঠিক উত্তর হিসেবে কি অপশন এ, 13ই এপ্রিল 1919 সালে। 13ই এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল, যা অমৃতসর হত্যাকাণ্ড নামেও পরিচিত। এই ঘটনায় পাঞ্জাব প্রদেশে বা বর্তমান পাঞ্জাবের রাজ্যের অন্তর্ভুক্ত অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক একটি খোলা জায়গায় ব্রিটিশ সৈন্যবাহিনী বিশাল সংখ্যক নিরস্ত্র ভারতীয়র উপর নির্বিচারে গুলি চালিয়েছিল। ব্রিটিশ সেনানায়ক কমান্ডার জেনারেল ডায়ারের নির্দেশে ঘটা এই হত্যালীলা কি হয়েছিল? কয়েক শত মানুষ মারা গিয়েছিল এবং আহত হয়েছিল, যা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। তাহলে কবে হয়েছিল, কে কার আদেশে হয়েছিল, এগুলো পরীক্ষা আসে। কোথায় হয়েছিল? চলো পরের প্রশ্ন। হোম রুল আন্দোলনের একজন নেতার নাম কি বলো? সঠিক উত্তর হচ্ছে কি অ্যানি বেসান্ত। ওকে, অ্যানি বেসান্ত ভারতে হোম রুল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বাল গঙ্গাধর তিলকের সাথে যুক্ত হয়ে যুগ্মভাবে 1916 সালে অল ইন্ডিয়া হোম রুল লীগ চালু করেছিলেন। এটাও কিন্তু পরীক্ষা আসে। 29 নম্বর প্রশ্ন, কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রচলন করেছিলেন? কে করেছিলেন বলো? এবার সহজ প্রশ্ন, কে করেছেন? আলাউদ্দিন খলজি। ওকে, বা আলাউদ্দিন খিলজি। চলো পরের প্রশ্ন, কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল? কবে হয়েছিল বলো? কবে হয়েছিল? অপশন ডি, 1লা সেপ্টেম্বর 1942। ওকে, পরবর্তীকালে রাসবিহারী বসু সুভাষচন্দ্র বসুর হাতে এই যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যে দায়িত্বভার তিনি তুলে দিয়েছিলেন। 1943 সালে দক্ষিণ পূর্ব এশিয়ায় আসার পর সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে এটি পুনর্জীবিত হয়েছিল। কোনটি? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। 1943 সালে 21শে অক্টোবর ভারতের অন্যতম শ্রেষ্ঠ পুত্র কে নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আরজি হুকুমতি আজাদ হিন্দ বা
স্বাধীন ভারতের প্রাদেশিক সরকার গঠনের ঘোষণা করেছিলেন? এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম স্বাধীন ভারতের প্রাদেশিক সরকার কবে কত সালে গঠিত ছিল এবং কে করেছিলেন? ঠিক আছে, 1943 সালে। ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছিল এবং এই সময় সুভাষচন্দ্র বসু দুটি বিখ্যাত স্লোগান দিয়েছিলেন, একটা দিল্লি চলো আর একটা কি, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। চলো পরের প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন। মুঘল ভারতে কে জিন্দা পীর নামে পরিচিত? এটা রিপিটেড প্রশ্ন। কে পরিচিত? ঔরঙ্গজেব। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে ঔরঙ্গজেব। তার ধার্মিক আচার আচরণের জন্য তাকে জিন্দা পীর নামে পরিচিত। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন আন্দোলন কবে কোন তারিখে শুরু হয়েছিল? কোন তারিখে শুরু হয়েছিল বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, 8ই আগস্ট 1942। 1942 সালে 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। 1942 সালে 8ই আগস্ট বোম্বে অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব পাস হয় এবং ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট ক্রান্তি নামে পরিচিত ছিল। ক্রিপস মিশনের ব্যর্থতা 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হওয়ার প্রধান কারণ ছিল। গান্ধীজি এখানে কি স্লোগান দিয়েছিলেন? করবো অথবা মরবো, বা করেঙ্গে ইয়ে মরেঙ্গে। চলো পরের প্রশ্ন, কবুলিয়ত এবং পাট্টা কে প্রবর্তন করেছেন বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি শেরশাহ, অপশন বি শেরশাহ। খুব একটা দারুণ প্রশ্ন এটা। কবুলিয়ত এবং পাট্টা এই ব্যবস্থা চালু করেছিলেন শেরশাহ সূরি। ঠিক আছে, শেরশাহ সূরি 1540 থেকে 1545 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। ঠিক আছে, পাট্টা কি? কৃষকদের দেওয়া একটি একটি লিখিত নথি যেখানে জমির ক্ষেত্রফল এবং প্রদেয় রাজস্বের হার উল্লেখ থাকে। ওকে, মানে কৃষকদের দেওয়া একটা নথি। আর কবুলিয়ত কি? কৃষকদের দ্বারা স্বাক্ষরিত একটি চুক্তিপত্র যেটা পাট্টার শর্তাবলী গ্রহণ করে এবং এবং রাজ্যে নির্দিষ্ট রাজস্ব প্রদানের প্রতিশ্রুতি দেয়। ঠিক আছে, দুটো কিন্তু একে অপরের সঙ্গে রিলেটেড। এই ব্যবস্থা মধ্যস্বত্বভোগীদের দুর্নীতি কমিয়ে আনে এবং রাজ্য এবং কৃষকদের মধ্যে সরাসরি যোগাযোগ নিশ্চিন্ত করে। এটি পরবর্তীকালে মুঘল রাজস্ব ব্যবস্থায় ভিত্তি হয়ে ওঠে, যা রাজা টোডরমল তার যে 10 সালা ব্যবস্থায় বা জাবদি ব্যবস্থায় আকবরের অধীনে আরো এটি পরিমার্জিত হয়েছিল। ঠিক আছে, ভারতে সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে করেছিলেন? শেরশাহ সূরি। তার আসল নাম কি ছিল? ফরিদ খান। তিনি একটি বাঘ হত্যা করার পর তিনি শের খান নামে বা শের খান উপাধি নিয়ে নিয়েছিলেন। চৌসা যুদ্ধ কত সালে হয়েছিল? 1539 সালে। কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল? 1540 সালে। এই যুদ্ধের মধ্যে তিনি হুমায়ুনকে পরাজিত করেন এবং হুমায়ুনকে নির্বাসনে যেতে তিনি বাধ্য করেন। ঠিক আছে, যে হুমায়ুন এখান থেকে পালিয়ে যান 1540 সালে কনৌজের যুদ্ধের পর। রাজস্বের জন্য পাট্টা এবং কবুলিয়ত তিনি চালু করেছিলেন। ভূমির পরিমাপ করতে তিনি রাজস্বের হার বা তিনি 1/3 এটাই তিনি মানে উৎপন্ন ফসলের 1/3 তিনি নির্ধারণ করেছিলেন, যেটা রাজাকে দিতে হবে। দক্ষ কেন্দ্রীয় এবং প্রাদেশিক শাসন বা প্রশাসন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। একটি শক্তিশালী স্থায়ী সেনাবাহিনী তিনি রাখতেন এবং ঘোড়াকে চিহ্নিত করার জন্য তিনি দাগ ব্যবস্থা এবং সৈন্যদের তালিকা রাখার জন্য তিনি কি বলে চেহারা ব্যবস্থা তিনি চালু করেছেন বা দাগ বা হুলিয়া ব্যবস্থা তিনি চালু করেছিলেন। রুপিয়া নামে রৌপ্য মুদ্রা তিনি জারি করেছিলেন। ঠিক আছে, যা আধুনিক ভারতের রুপির ভিত্তি এবং ওজন ও পরিমাপের তিনি মান নির্ধারণ করেছেন। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড যেটা বাংলা থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত, এই রোডটা তিনি করেছিলেন। সরাই বা বিশ্রামগার, কূপ এবং ডাক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। চলো পরের প্রশ্ন, কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল? কবে হয়েছিল? সঠিক উত্তর হবে কি 1876 সালে, অপশন এ। 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছেন। 35 নম্বর প্রশ্ন, হুমায়ুন নামা কে রচনা করেছেন? কে করেছেন? অপশন ডি গুলবদন বেগম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, গদর পার্টি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? কবে হয়েছিল গদর পার্টি? আমেরিকায় 1913 সালে। এটাও রিপিটেড প্রশ্ন। 37 নম্বর প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠাতা কে ছিলেন? কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এটাও একটু এই প্রশ্নটা আরেকবার রিপিট হয়েছে। চলো পরের প্রশ্ন, সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছিল? বলো, কাকে করা হয়েছিল? সঠিক উত্তর যাবে কি মালাধর বসুকে। সুলতানি আমলে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনার জন্য বাঙালি কবি মালাধর বসুকে গৌড়ের সুলতানের কাছ থেকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছিল। ওকে, তিনি পঞ্চদশ শতকের একজন বিশিষ্ট কবি ছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলো, কে ছিলেন? নবগোপাল মিত্র। এটাও বারবার পরীক্ষা আসে। বাংলায় আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? বলো, কে করেছিলেন? সিকান্দার শাহ। ওকে,
বাংলায় আদিনা মসজিদ ইলিয়াস শাহী রাজবংশের দ্বিতীয় সুলতান সিকান্দার শাহ এটি নির্মাণ করেছিলেন। তিনি 1369 থেকে 1373 খ্রিস্টাব্দের মধ্যে পশ্চিমবঙ্গের মালদা জেলার পান্ডুয়াতে এই মসজিদটি তিনি তৈরি করেছিলেন। ডান্ডি অভিযান কবে হয়েছিল বলো, একবার সহজ প্রশ্ন, কবে হয়েছিল? 12ই মার্চ 1930 সালে। ডান্ডি অভিযান 1930 সালে আহমেদাবাদ নগরের সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত এটি সংগঠিত হয়েছিল। গান্ধীজির নেতৃত্বে 1930 সালে মার্চ মাসে শুরু হয়েছিল। এটি লবণ সত্যাগ্রহ বা আইন অমান্য আন্দোলন নামেও পরিচিত। আইন অমান্য আন্দোলন শুরু হওয়ার সময় ভারতে বড় আটকেছিলেন লর্ড আরউইন, এটা পরীক্ষা আসে। সরোজিনী নাইডু হলেন এই নেতাদের মধ্যে একজন যারা ডান্ডি অভিযানের সময় মহাত্মা গান্ধীর সাথে ছিলেন। চলো পরের প্রশ্ন, ইকতা প্রথার প্রবর্তন কে করেছিলেন বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি ইলতুৎমিশ। ওকে, ইলতুৎমিশ সামরিক অধিনায়কদের বা সেনাবাহিনীদের বিভিন্ন আকারের অঞ্চলের গভর্নর হিসেবে নিযুক্ত করেন। এই জমিগুলোকে কি বলতো? ইকতা। তাদের মালিকদের ইকতাদার বা মুক্তি বলা হতো। ইকতাদারদের দায়িত্ব কি ছিল? সামরিক অভিযান পরিচালনা করা এবং তাদের ইকতাদে আইন শৃঙ্খলা বজায় রাখা। তাদের সামরিক পরিষেবায় বিনিময়ে ইকতাদাররা বেতন হিসেবে তাদের কার্যভারে রাজস্ব সংগ্রহ করেছিল। চলো পরের প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি খান আব্দুল গফর খান। ওকে, খান আব্দুল গফর খান তিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন। তিনি অহিংসার প্রবল সমর্থক ছিলেন বলে তাকে এই নামে ডাকা হতো। শান্তির পক্ষ নিয়ে তিনি খুদাই খিদমতগার শুরু করেছিলেন। এটা পরীক্ষা আসে যে খুদাই খিদমতগার কে গঠন করেছিলেন, যার অর্থ কি ঈশ্বরের সেবক। খুদাই খিদমতগার হলো কি ব্রিটিশদের বিরুদ্ধে সংগঠিত একটি অহিংস আন্দোলন। 1987 সালে তাকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল। পরের প্রশ্ন, তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরির সঙ্গে কার মধ্যে হয়েছিল বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ সি, পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, তরাইনের প্রথম যুদ্ধ 1911 সালে হয়েছিল, তারপরে 1912 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। চলো পরের প্রশ্ন, স্বরাজ দলের একজন নেতার নাম কি? স্বরাজ্য দলের একজন নেতার নাম কি? কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। তিনি 1923 সালে 1 জানুয়ারি মতিলাল নেহরুর সঙ্গে এই স্বরাজ পার্টি বা স্বরাজ দল তিনি গঠন করেছেন, স্বরাজ্য দল। দিল্লি সুলতানের একজন বিখ্যাত কবির নাম করুন যাকে হিন্দুস্তানের তোতা পাখি হিসেবে বলা হয়, বা হিন্দুস্তান কাকে বলা হয়? বলা হয় আমির খসরুকে। এটাও রিপিটেড প্রশ্ন। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম কি বলো? সঠিক উত্তর হচ্ছে বর্তমান ভারত। ঠিক আছে, তিনি রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি 1893 সালে বিশ্ব ধর্মীয় সম্মেলনে সর্বাধিক জনপ্রিয় বক্তৃতা তিনি দিয়েছিলেন এবং তার জন্মদিনটি প্রতি বছর 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। তার কয়েকটি বিখ্যাত সাহিত্যকর্ম রয়েছে, কি কি? সঙ্গীত কল্পতরু, কর্মযোগ, রাজযোগ, বেদান্ত ফিলোসফি, লেকচার ফ্রম কি কলম্বো টু আলমোড়া, বর্তমান ভারত, মাই মাস্টার জ্ঞানযোগ। চলো পরের প্রশ্ন, বুদ্ধ চরিত কার দ্বারা রচিত হয়েছিল? কে রচনা করেছিলেন? অশ্ব ঘোষ। ঠিক আছে, অশ্ব ঘোষ ছিলেন কি একজন দার্শনিক কবি, যিনি কালিদাসের পূর্বে ভারতের সর্বশ্রেষ্ঠ কবি এবং সংস্কৃত নাটকের জনক হিসেবে বিবেচিত হন। অশ্ব ঘোষ কনিষ্কের দরবার তিনি অলঙ্কৃত করেছিলেন। ঠিক আছে, তিনি উত্তর ভারতের সাকেয়াতে জন্মগ্রহণ করেন। পালি ভাষার সাহিত্য বৌদ্ধ ধর্মে জনপ্রিয় হলেও অশ্ব ঘোষ তা সেই শাস্ত্রে কি হয়েছে? সংস্কৃতে লিখেছিলেন। অশ্ব ঘোষ চতুর্থ বৌদ্ধ পরিষদে মহাযান বৌদ্ধ মতবাদের উপর দীর্ঘ বক্তৃতা তিনি দিয়েছিলেন, যা তিনি সংগঠিত করতে সাহায্য করেছিলেন। ঠিক আছে, অশ্ব ঘোষের লেখা বইটির নাম কি? অশ্ব ঘোষ রচিত বুদ্ধচরিত, বুদ্ধের জীবনের উপর একটি মহাকাব্য। ঠিক আছে, বুদ্ধচরিত কার লেখা? অশ্ব ঘোষের। পরের প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল বলো? কোথায় ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, কর্ণ সুবর্ণতে। বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কাছে রাঙ্গামাটি বা রাজবাড়ি ডাঙ্গা নামক স্থানে এই ঐতিহাসিক রাজধানীর ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করা হয়েছে। 50 নম্বর প্রশ্ন, এটাই হয়তো শেষ প্রশ্ন, কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে পরিচিত? খুব সুন্দর প্রশ্ন, পরীক্ষা আসে, আমরা প্রথমেই পড়েছি, প্রথম প্রশ্নতে পড়েছি এটা ডিটেলসে। আগে বলা হয় সমুদ্রগুপ্তকে। ওকে, সমুদ্রগুপ্ত কি ছিলেন? গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা বা সর্বশ্রেষ্ঠ রাজা। আর তার সহকবি কে ছিলেন? হরিসেন ছিলেন। হরিসেনের লেখা প্রশস্তি কি? এলাহাবাদ প্রশস্তি
বা প্রয়াগ প্রশস্তি, সেখান থেকে সমুদ্রগুপ্ত সম্বন্ধে সবকিছু জানা যায় যে তিনি কবিরাজ উপাধি, তিনি তিনি তার মুদ্রায় কি ছিল, বীণা ছিল, এবং জাহাজের ছবি তার মুদ্রায় পাওয়া যায়। ওকে, তার সামরিক অভিযানের জন্য তাকে কি বলা হতো, ভারতের নেপোলিয়ন হিসেবে বলা হতো। এই ছিল টোটাল 50টি প্রশ্ন। ওকে, তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো। এইভাবে আমরা ডব্লিউবিসিএস এর সমস্ত যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো হয় সেগুলো A to Z সব করিয়ে দেবো। তোমরা ক্লাসগুলো মিস করো না, ক্লাসগুলো মন দিয়ে করো। সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, দেখা হবে পরের ক্লাসে।